ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। তোমরা অলরেডি দেখেছো বা জেনেছো যে ইংলিশ গ্রামারের রুলসগুলোকে এক জায়গায় করে এবং দরকারি রুলসগুলোকে এক জায়গায় করে তোমাদের জন্য 68 গোল্ডেন রুলস আমি বেছে এনেছি বা সাজিয়ে দিয়েছি, যেগুলো তোমাদের ব্যাংক বা সিজিএল, সিএইচএসএল, এমটিএস বা ইত্যাদি এই পরীক্ষাগুলোতে এরর কারেকশান, ইমপ্রুভমেন্ট বা ফিল আপের মতো কোশ্চেনগুলোকে সলভ করে স্কোর বাড়াতে সাহায্য করবে। তো তোমরা অলরেডি 20 পর্যন্ত রুলস ডিসকাশন পেয়েছো। আজকে 21 থেকে 24 ডিসকাস হবে। ওকে, তো তার আগে একটা বিষয় শুধু তোমাদেরকে বলে রাখবো, যারা এর পিডিএফগুলো পেতে চাইছো বা এই সম্বন্ধে আরও নোটস গাইড পেতে চাইছো, তাদেরকে বলবো এই টেলিগ্রাম চ্যানেল ইংলিশ উইথ সঞ্জীব স্যার জয়েন করবে, বা আমার যে নিজস্ব অ্যাপ আছে সেটাও ডাউনলোড করতে পারো। তুমি সেখান থেকে বিস্তারিত তথ্য পাবে। ওকে, তো চলো আজকের যে মূল ক্লাস সেই ক্লাস শুরু করি। দেখো, আজকের রুলস আমাদের নাম্বার 21 থেকে 24। রুলস 21 কি বলছে সেটা আমরা দেখে নেব। ফার্স্ট দেখো, টু or more singular subject connected by and usually take a verb in the plural। কি বলতে চেয়েছে? দেখো, যে and দিয়ে, ঠিক আছে, দুটো সাবজেক্টকে, ঠিক আছে, দুটো সাবজেক্টকে জয়েন করলে, যেমন আমরা যদি রাম অ্যান্ড রোহিত বলি, সাধারণত কি হয় বলো? দুটো সিঙ্গুলার সাবজেক্ট বা দুটো সাবজেক্ট যদি জয়েন হয়, অবশ্যই তারপরে যে ভার্বটা হয় সেই ভার্বটা কি হয়? প্লুরাল হয়, ঠিক আছে, বহুবচনের হয়ে থাকে, প্লুরাল হয়ে থাকে বা বহুবচনের হয়ে থাকে। কিন্তু আমরা এখানে যে রুলসটা নিয়ে আলোচনা করতে শুরু করেছি তার ব্যতিক্রমটা আমাকে পরীক্ষার জন্য পড়তে হবে, এবং ব্যতিক্রম বিষয়টা তোমাদেরকে জেনে রাখতে হবে। কি বিষয়? দেখো, যেমন রাম অ্যান্ড হরি অ্যান্ড রাম, এখানে দেখো আর হয়েছে, কারণ দুটো আলাদা আলাদা সাবজেক্ট এবং ভার্ব হিসাবে আমরা বহুবচন ব্যবহার করেছি। কিন্তু যখন পরীক্ষার হলে তোমাকে কোশ্চেন দেবে, দেখবে ঠিক উল্টোটা দেবে বা ব্যতিক্রমটা দেবে, আর এই ব্যতিক্রমটা তোমাকে জেনে রাখতে হবে। দেখো কি বলেছে রুলস হিসাবে, বাট টু সিঙ্গুলার নাউন্স রেফার্স, ঠিক আছে, টু দ্য সেম পারসন অর থিং, দ্য ভার্ব মাস্ট বি সিঙ্গুলার। খুব মন দিয়ে শুনবে। বলছে দুটো সিঙ্গুলার নাউন অ্যান্ড দিয়ে যোগ হয়েছে, কিন্তু একই ব্যক্তি বা বস্তুকে মডিফাই করছে, বা একই বা ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছে, তখন কিন্তু আমরা ভার্ব কি করব? সিঙ্গুলার করব। তখন কিন্তু আমাদের ভার্ব হবে সিঙ্গুলার। তো খেয়াল করে দেখো কি বলতে চেয়েছে, যে দ্য সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল আর কামিং। ভুল, কি হবে? ইজ কামিং। কেন? এক্ষেত্রে তোমাকে একটি শর্ট নিয়ম আমি বলে দেব, যেটা তোমার মনে রাখতে সুবিধা হবে, তুমি পরীক্ষার হলে এরর কারেকশনগুলো ঠিক করতে পারবে। দেখো, সেক্রেটারি এবং যখন প্রিন্সিপাল আমরা বলছি, দেখো আমরা দা ব্যবহার করেছি একবার, দা সেক্রেটারি অ্যান্ড প্রিন্সিপাল, অ্যান্ড দিয়ে যোগ আছে, তার মানে প্রিন্সিপাল আর সেক্রেটারি একই ব্যক্তি। প্রিন্সিপাল এবং সেক্রেটারি একই ব্যক্তি। এটা আমরা কী করে বুঝলাম? না, দাটা একবার ব্যবহার করা হয়েছে, তার মানে অ্যান্ড দিয়ে যোগ হওয়া সত্ত্বেও সেক্রেটারি এবং প্রিন্সিপালের আগে একবার মাত্র দা ব্যবহার হয়েছে, তার মানে আমরা বুঝে নেব ওই দুটো পদে যারা বসে আছে তারা একই ব্যক্তি। সুতরাং আমাদের আর হবে না, কি হবে বলো? ইজ হবে। ওকে, যদি তোমাকে পরীক্ষা হলে এরকম দিত দা সেক্রেটারি অ্যান্ড দ্য প্রিন্সিপাল, এখানে যদি একটা দা দিয়ে যেত, ওকে, যদি দা দেওয়া থাকতো তাহলে কিন্তু তোমার এই সেন্টেন্সটা ঠিক হতো। তাহলে তুমি এখানে বোঝার জন্য বা মনে রাখার জন্য তুমি দা কটা আছে পরীক্ষা হলে লক্ষ্য করবে। ওকে, যদি এরকম অ্যান্ড দিয়ে যোগ থাকছে এবং দা একটা থাকছে, তখন তুমি জানবে যে এই দুটো সেম পারসন। ওকে,
আর যদি দুবার দা থাকে তাহলে সেটা হবে দুটো আলাদা ব্যক্তি, তখন বহুবচন। ক্লিয়ার? নেক্সট দেখো 22 নাম্বার রুলস। 22 নাম্বার রুল কি বলছে? সাম ভার্বস আর ফলোড বাই অবজেক্ট টু প্লাস V1। এই বিষয়ে আমি যদি বিস্তারিত তোমাকে বলি, একটু বলে নিতে হবে যে টু প্লাস V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি বললাম? টু প্লাস V1 বলতে ভার্বের প্রেজেন্ট ফর্মকে বোঝাচ্ছে। এটাকে আমরা কি বলি বলো? ইনফিনিটিভ। ওকে, ইনফিনিটিভ। কিন্তু এখানে তোমাকে আরেকটু যোগ করে দিয়েছে, সাম ভার্বস আর ফলোড বাই অবজেক্ট। তাহলে অবজেক্ট কি জিনিস? তোমাকে আগের ক্লাসে বলেছিলাম, ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যদি উত্তর পাওয়া যায় সেটা কি হয় বলো? সেটা অবজেক্ট হবে। ক্লিয়ার? সেটা অবজেক্ট হবে। এবং এই ভার্ব, যে ভার্বগুলো আমরা বলতে চলেছি, এই ভার্বগুলোর পরে মাস্ট একটা অবজেক্ট বসবে এবং তারপরে টু প্লাস V1 হবে। উইদাউট অবজেক্ট কিন্তু এই ভার্বগুলো হবে না। যেমন দেখো, সেই ভার্বগুলোর লিস্ট তোমাকে দেওয়া হয়েছে। আস্ক, অ্যাডভাইস, অ্যালাউ, কমান্ড, ফোর্স, ফরবিড, ইনভাইট, এনকারেজ, কম্পেল, বেগ, অর্ডার, ইমাজিন, ইনস্ট্রাক্ট, পারমিট, পারসুয়েড, টেল, রিকোয়ার, রিমাইন্ড, টিচ। তাহলে এই প্রত্যেকটা ভার্বকে তুমি মনে রাখবে যে এই ভার্বগুলোর পরে কি বসবে? অবশ্যই একটা কি অবজেক্ট বসবে। তারপরে আমাদের টু প্লাস V1 হবে। শুধু টু প্লাস V1 মানে উইদাউট অবজেক্ট আমরা সেটা ব্যবহার করলে সেটা ভুল হবে। ক্লিয়ার? যেমন দেখো, পরীক্ষা হলে তোমাকে কি কোশ্চেন দিতে পারে, হি অ্যাডভাইসড টু ডু ইট বাই মি। তাকে আমার দ্বারা এটা করতে উপদেশ দেওয়া হয়েছিল। দেখো, এই যে হি অ্যাডভাইসড, তাহলে এখানে এই যে হি অ্যাডভাইসের পরে দেখো একটা কি আছে? মি। অ্যাডভাইসড মি, তার মানে এই সেন্সটা হচ্ছে অবজেক্ট। তারপর সে আমাকে উপদেশ দিয়েছিল, তাহলে আমাকে উপদেশটা দিয়েছিল, এটা তোমাকে ক্লিয়ার করতে হবে অবজেক্টটাকে বসিয়ে। যদি শুধুমাত্র হি অ্যাডভাইস টু ডু ইট বাই মি এরকম বললে কি হবে? সম্পূর্ণ ভুল। অবজেক্টটা ডাইরেক্ট এই ভার্বটার পরে বসবে। ক্লিয়ার? তুমি এই ভার্বের ক্ষেত্রে তুমি কম্পেল বলো, পারমিট বলো, ইনস্ট্রাক্ট বলো, প্রতিটা ক্ষেত্রে মাস্ট একটা অবজেক্ট ব্যবহার করবে। এবং তোমাকে অবজেক্টের ডেফিনেশন বলে দিয়েছি। আর টু প্লাস V1 মানে কি সেটাও তোমাকে ক্লিয়ার করে বলা হয়েছে। ওকে, একটা উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। এগুলো পরে তোমাকে বেশি করে প্র্যাকটিস যখন ব্যাচ হবে বা প্র্যাকটিস যখন তোমাদের ক্লাস হবে তখন তোমাদেরকে এগুলো দেখানো হবে, একদম প্রতিটা ভার্বকে ধরে ধরে। ওকে, নেক্সট 23 নম্বর। দেখো, এখানে আমরা শিখে নেব টেন্সের কখন প্রেজেন্ট টেন্স আমরা ব্যবহার করি, টেন্সের মধ্যে কখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন দেখো, টু ডিনোট হ্যাবিট, কাস্টম, প্র্যাকটিস, রিপিটেটিং অ্যাকশন, মানে আমাদের এটা অভ্যাসের মতনই, মানে যে কাজ রেগুলার বেসিস হয় তাহলে দৈনন্দিন অভ্যাস আমরা বলতে পারি। পার্মানেন্ট অ্যাক্টিভিটি, যেটাকে আমরা জেনারেল ট্রুথ বা পার্মানেন্ট অ্যাক্টিভিটি, চিরন্তন সত্য। ঠিক আছে? নিয়ার ফিউচার, উই ইউজ সিম্পল প্রেজেন্ট টেন্স। এদের মধ্যে তোমাকে নিয়ার ফিউচার টার্মটা আমাকে একটু বলে দিতে হবে। হোয়াট ইজ নিয়ার ফিউচার? তোমাকে যদি বলা হয় হোয়াট ইজ নিয়ার ফিউচার, তখন তুমি কি বলবে? না, তুমি বলবে যে কাজটি ভবিষ্যতের নির্দিষ্ট সময়ে ঘটবে, কিন্তু সেই নির্দিষ্ট সময়টা খুব বেশি দিন নয়, মানে রিসেন্ট সময়ের মধ্যে ঘটে যাবে। তার মানে যে কাজটি খুব কম সময়ের বা রিসেন্ট সময়ের মধ্যে ঘটে যাবে সেটাকে আমরা নিয়ার ফিউচার বলি। তবে এক্ষেত্রে বলে রাখি, কোনো নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট টাইম পর্যন্ত আমরা বলতে পারবো না যে এটা নিয়ার ফিউচার আর এটা নিয়ার ফিউচার নয়। এটা আমাদের সেন্টেন্স বেসিস বুঝে নিতে হবে। যেমন দেখো,
আমি বলতে পারি আমি সামনের মাসে ফোন কিনছি একটা, বা সামনের মাসে একটা গাড়ি কিনছি, মানে নেক্সট মান্থ, নেক্সট উইক, টুমরো। এই টার্মগুলোকে আমরা কি বলতে পারি? নিয়ার ফিউচার। তো এই টার্মগুলোকে আমি সিম্পল ফিউচার যেমন লিখতে পারি, বা ফিউচার ইনডিফিনাইট যদি বলতে পারি, সিম্পল ফিউচার প্রেজেন্ট টেন্সও আমি এটাকে লিখতে পারি। ওকে, যেমন দেখো আমি তোমাকে এখানে উদাহরণের মাধ্যমে বোঝাবো। দেখো এই উদাহরণটা যখন আসবে তুমি দেখতে পাবে। এক এক করে বলি। আই গো ফর এ ওয়াক ডেলি, তার মানে রেগুলার একটা অ্যাক্টিভিটি বোঝাচ্ছে, সে প্রত্যেক দিন হাঁটতে বেরোয়, তার হাঁটাটা প্রত্যেক দিনের কাজ বা অভ্যাস, যেন প্রেজেন্ট টেন্স হয়েছে। 15th আগস্ট ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার, তাহলে এটা একটা প্রথা হয়ে গেছে, কাস্টম হয়ে গেছে। ঠিক আছে, প্রতি বছর এটা পালন করা হয়ে থাকে যেদিন থেকে ভারত কি স্বাধীন হয়েছে। হিয়ার কামস অর্জুন টু শুট অ্যারো, হিয়ার কামস অর্জুন টু শুট অ্যারো। এই টার্মটা তোমাকে একটু বিষয়টা ক্লিয়ার করে বলে দিতে হবে যে স্যার এখানে অর্জুন আসছে মানে অ্যারো শ্যুট করতে। দেখো এখানে একটা সেন্স তোমাকে মনে রাখতে হবে যে এখানে লেখা ছিল রিপিটেটিং অ্যাকশন সেন্স, আর একটা ছিল কি না নিয়ার ফিউচার সেন্স। বাট এই সেন্সটার মধ্যে স্যার কোন পার্টের মধ্যে পড়ছে বা কোন সেকশনের মধ্যে পড়ছে, বিষয়টা তোমাকে বলে রাখি আরেকটু এটা অ্যাড করে, যে যখন কোনো হিস্টোরিক্যাল ইনসিডেন্টকে, ইতিহাসের কোনো ঘটনা বা প্রাচীন কোনো ঘটনা, ঠিক আছে, প্রাচীন কোনো ঘটনা যদি লাইভলি বা ক্যান্ডিডলি মানে শ্রুতি মধুর করে যদি আমরা বলতে চাই, তখন আমরা সেটাকে সিম্পল প্রেজেন্টে বলতে পারি। যেমন তুমি আকবর এবং রানা প্রতাপের যুদ্ধ, ঠিক আছে, তুমি কাউকে গল্প বলে শোনাচ্ছ, ওটা পাস্ট টেন্সে বলতে পারো। যদি ওটাকে আরও শ্রুতি মধুর করার জন্য, শুনতে ভালো লাগানোর জন্য, তুমি ওটাকে সিম্পল প্রেজেন্টে বলতে পারো। ওকে, তো অর্জুন ক্যারেক্টারটা আমরা জানি মহাভারতের ক্যারেক্টার, তো ওই প্রাচীন বা অ্যানসিয়েন্ট ব্যাপারটার মধ্যে আছে। সুতরাং এটাকে ভালো করে শ্রুতিমধুর করার জন্য যে এবার অর্জুনের পালা তীর ছোঁড়ার, তাহলে এই যে সেন্সটা, এটার জন্য এটাকে আমরা কি করেছি বলো? সিম্পল প্রেজেন্ট করেছি। হি লিভস হিজ জব নেক্সট উইক, দেখো সে কিন্তু এখনো কাজ ছাড়েনি, কাজ ছাড়বে, তাহলে এই কাজটা কিন্তু এখনো হয়নি, হবে, তাই তো? তার সত্ত্বেও আমরা লিভস কেন স্যার লিখলাম? স্যার আমি যদি লিখতাম হি উইল লিভ, কি ভুল হয়ে যেত? না, ভুল হতো না, এটা লেখা যায়। কিন্তু তোমাকে আর একটা অধিকার দিচ্ছে কে না, এই রুলসটা বা গ্রামারের একটা রুলস আছে যে নিয়ার ফিউচারকে, মানে যেটা রিসেন্ট টাইমের মধ্যে ঘটে যাবে, সেটাকে আমরা সিম্পল প্রেজেন্টে লিখতে পারি। ওকে, যেমন এইটা লেখা হয়েছে। ধরে নাও আমরা অনেক সময় বলি না যে সামনের মাসে একটি আমি গাড়ি কিনতে চলেছি বা গাড়ি কিনছি। দেখো কিনবো না বলে কিন্তু যখন আমরা কাউকে বলি এই টার্মটা কিনছি, তাই তো, বা কিনবো, এই টার্মটা এখনো কিন্তু কেনা হয়নি, এইগুলোকে আমরা ফিউচারে যেমন লিখতে পারি, আবার কি পারি? সিম্পল প্রেজেন্টেও লিখতে পারি। ওকে, তো উদাহরণের মাধ্যমে তোমাকে বোঝালাম। ওকে, আশা করি বুঝেছো। তো চলো নেক্সট 24 রুল। ওকে, এখানে স্ট্যাটিক বা স্টেটিভ বলতে ভার্ব সম্বন্ধে বলেছে। দেখো এখানে স্ট্যাটিক বা স্টেটিভ যাই বলুক, অ্যাকচুয়ালি ভার্ব বলতে আমরা কি বুঝি না স্টেট অর বা কন্ডিশন। ঠিক আছে, স্টেট বা কন্ডিশন অবস্থা বোঝায়। এই স্টেটিভ বা স্ট্যাটিক ভার্বগুলো কি বোঝায় বলো না, আমাদের কোনো কিছু কন্ডিশনকে, অবস্থাকে বোঝায়, বা কোনো কিছুর একটা স্টেটকে হাইলাইট করে। সুতরাং এখানে একটা রুলস আছে যে এই ভার্বগুলো কি শুড নট বি ইউজড ইন কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস মানে কি? বি ভার্ব প্লাস বা সাহায্যকারী ভার্ব, ভার্ব প্লাস আইএনজি। ওকে, এই ফরম্যাটে আমরা মানে কন্টিনিউয়াস টেন্সে আমরা ব্যবহার করতে পারবো না।
সেই ভার্বের লিস্টটা তোমাকে একটা দেওয়া হয়েছে। দেখো কি না, সি, টেস্ট, স্মেল, হিয়ার, প্রেফার, প্লিজ, পজেস, বিকাম, ফেস, স্ট্যান্ড, থিঙ্ক, মাইন্ড, ওন, বিলং, লাভ, ডিজায়ার, হেড, বিলিভ, ওয়ান্ট, উইশ, এক্সেট্রা। তো এতগুলো এখানে ভার্ব বলেছে, যে ভার্বগুলোকে আমরা কোনো ক্ষেত্রেই কন্টিনিউয়াস ব্যবহার করতে পারবো না। যদি কন্টিনিউয়াস সেন্সটাকে আমরা কিসের মাধ্যমে বোঝাবো না, ইনডিফিনাইট ফর্মে বোঝাবো। ওকে, যেমন ধরে নাও তোমাকে কোনো একটা জায়গায় বলল যে আই অ্যাম সি এ বার্ড। এটা কিন্তু গ্রামাটিক্যালি কি ভুল, এটা তোমাকে করতে হবে আই সি এ বার্ড। ওকে, সুতরাং এটাই ঠিক ফর্ম, এর মধ্যেই কন্টিনিউয়াস সেন্সটা বহন করছে। ক্লিয়ার বললাম, আই সি, প্রেজেন্ট টেন্স দিয়ে তুমি প্রকাশ করবে। তো এখানে আরও যেমন আছে, কোনো কোনো জায়গায় তোমাকে এখানে বলেছে সি ইজ হেটিং মি, আছে না, অ্যাকচুয়ালি কী হবে, সি হেটস মি। আমরা এখানে কখনোই হেটিং টার্মটা বলতে পারবো না, স্মেলিং বলতে পারবো না, টেস্টিং বলতে পারবো না, মানে ভার্বের সঙ্গে তারপরে আইএনজি যোগ করে তার আগে বিভার ব্যবহার করে। কিন্তু এক্ষেত্রে একটা জিনিস বলে রাখি, তোমরা কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেখতে পারো, যেমন সি ভার্বটা দিয়েই বলছি। দেখবে তুমি কোনো কোনো জায়গায় এরকম দেখতে পারো, আই অ্যাম সিইং ইউ শুন। ওকে, দেখো এই সিইং ইউ শুন, এই সি ইউ মানে কি বলতো, তোমরা দেখবে অনেক সময় বলে থাকো সি ইউ শুন মানে শীঘ্রই তোমার সঙ্গে দেখা করছি বা মিট করছি। তার মানে এখানে এই সিইংটা মানেটা কখনোই এখানে কি ওই পাখি দেখা বা কিছু দেখা সেন্সে নয়, এখানে সেন্সটা হচ্ছে কি বলো, মিট সেন্স। কি বললাম, মিট সেন্স। আবার দেখো তুমি কোনো জায়গায় শুনে থাকবে ডক্টর ইজ সিইং দ্য পেশেন্ট। অ্যাকচুয়ালি ডাক্তার রুগীটা ওই পাখি দেখার মতো দেখে না, অ্যাকচুয়ালি খুঁটিয়ে পরীক্ষা করে দেখে কি প্রবলেম হয়েছে। তাহলে এখানে যখন আমরা বলছি ডক্টর ইজ সিইং দ্য পেশেন্ট, ওকে, এখানে সিইং মানে যেটা আমরা জানি সি মানে দেখা, এটা কিন্তু নয়, এখানে কি অবজার্ভ সেন্স বা খুঁটিয়ে পরীক্ষা করা সেন্স। ওকে, এইগুলো ব্যতিক্রম, কারণ এর ভিতরের সেন্সটা সম্পূর্ণ আলাদা। কি বললাম, ভিতরের সেন্সটা আলাদা, লেখা হয় কিন্তু এইগুলোর সেন্স অনুযায়ী কি অন্য মিনিং আছে, অন্য ভার্বের পরিবর্তে উঠে আসে। যেমন এখানে মিট উঠে আসছে, এখানে অবজার্ভ উঠে আসছে। তো এইগুলো ব্যতিক্রম, ব্যতিক্রম তার রুলস হতে পারে না। যে রুলসটা তোমাকে বললাম তুমি এটা অলওয়েজ মেনটেন করবে। ওকে, তো এরপরে দেখো আমাদের 25 থেকে আবার 4টে রুলস হবে। ঠিক আছে, এইভাবে চলতে থাকবে 68 পর্যন্ত। তোমরা দেখতে থাকো এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।